দুপুর 12টা খবর দিন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শহর কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করা যাক দুপুর 12টার খবর দিন। যদি বালিগঞ্জের খবর বলতে হয়, বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা 1.5 দিন ধরে বিদ্যুৎহীন, কারেন্ট নেই। ফলত এমনিতে তো কারেন্ট নেই, মোবাইল চার্জ দেওয়া শুরু করে ফ্রিজ যাবতীয় সব কিছু বন্ধ হয়ে বসে রয়েছে। তার সঙ্গে যেটা হয়েছে, পাম্পে জল উঠছে না, অর্থাৎ জলও নেই। এই রকম একটা পরিস্থিতিতে যখন পড়ে রয়েছেন মানুষ, তখন সিএসসি কর্মীরা যারা রিডিং নিতে গেছেন, মিটারে রিডিং নিতে গেছেন, তারা পড়লেন ক্ষোভের মুখে। দেখুন কি অবস্থা। সাতাশ ঘন্টার কারেন্ট নেই, এখানে কোনো কারণ নেই, কেউ এসেও কিছু বলছে না, কিছুই করছে না। সিএসসির তরফে যিনি এসেছেন তিনি কি বলছেন? ওনার কোনো উত্তর নেই, উনিও জানেন না কেন নেই। রিডিং নিতে এসছেন, কারেন্ট নেই তার মধ্যে। সিএসসির যে এমার্জেন্সি নাম্বার, সেই নাম্বারে কোনো কাজ, প্রচুর টিকিট রেজ করা হয়েছে, কোনো উত্তর নেই, রেসপন্স নেই। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়। যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। এই সামনে আমি আপনাকে বলছি, সামনে যে বাড়িটা, মিথ্যা কথা বলবেন। মণিকাঞ্চন কি হলো, তারপরে পাশের বাড়িটা কি হলো, ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায়, লাইন অফ করে আরে ওইগুলো একই তো। ওই কোনার বাড়িটা কি করে এলো, তাহলে কোথায়? একটা সেট এই লাইনটা অফ করা আছে, ফিডারটা আছে আমাদের। এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে, আর কিছু না। যেখানে মিটার গলা নিচে আছে সেখানে জল, অতটা জল কিন্তু ওদের উপরে আছে, ওদের নিচে আছে ওদের মিটার। দেখুন আমি আমাদের লাইন বলেছি, হয়তো অফিসে আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। কতক্ষণ আপনাদের এখানে কারেন্ট নেই? যে কালকে 3বার যখন জল ঢুকেছে 2টো 2:30 থেকে কারেন্ট নেই। সিএসসির তরফে কিছু বলা হচ্ছে, কারণ ওদের তো এমার্জেন্সি হয়েছে, আর উনি ফোন তুলছেন না, উনিও ফোন করেছেন, কোনো রেসপন্স করছেন না, কোনো রেসপন্স নেই। খালি ওরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে জলের তলায়। আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি মানলাম জলের তলায়, তাহলে মিটার রিডিংটা নেওয়ার সময় তখন কোনো অসুবিধা হয় না, তখন আর হয় না, সেগুলো নেওয়া হচ্ছে। এখানে প্রায় 36 ঘন্টা ইলেকট্রিসিটি নেই এবং খাবার জল বাড়িতে সেটাও নেই। এছাড়াও যে পাম্পিং এর মাধ্যমে জল নিষ্কাশনের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল, সিএসসির তরফে কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন। তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায়। এখানেই শেষ নয়, এই অবস্থায় কিভাবে মানুষ থাকবেন? বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, যদি কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া যায়, যদি কটা দিন একটু অন্য কোথাও থাকা যায়। শুনবেন, শুনুন। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 years old, রিসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট 43 years। এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সিএসসির তরফে তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। তো আমরা তো জল নেই, খাওয়ার জল নেই, মেডিসিনস আনতে পারছি না। আজ সকাল থেকে আমার সহকর্মী প্রীতি এদের সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে কথা বলছেন, তাদের কি পরিস্থিতিতে রয়েছেন তুলে ধরছেন আপনাদের সামনে। প্রীতি সরাসরি আমার সঙ্গে রয়েছে। প্রীতি, কতটা এলাকা এফেক্টেড, মানে কতটা এলাকার মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত, কতজনের উপর প্রভাব পড়েছে? বাড়ি ছেড়ে যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়, কিভাবে রয়েছেন তারা? দেখো, যে দুর্যোগ কলকাতায় নেমে এসেছে দেবীপক্ষতে, সেখানে অসুর কিন্তু বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলে আমরা একাধিক রাস্তার যে ছবি তা তুলে ধরেছি। তবে এরই পাশাপাশি যে সমস্যা তা হচ্ছে একাধিক এলাকা বিদ্যুৎহীন
এবং সেখানে কোথাও গিয়ে 40 ঘন্টা, কোথাও গিয়ে 25 ঘন্টা, কোথাও গিয়ে 26 ঘন্টা তাদের বাড়িতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং পাম্পিংয়ের মাধ্যমে যে খাবার জল তারা পান সেই খাবার জল তারা পাচ্ছেন না। ট্যাপ কলগুলো জলের তলায়, স্বাভাবিকভাবেই রাস্তা থেকে ট্যাপ কল থেকে জল ভরতে পারছেন না। পানীয় জল খেতে হলে তাদেরকে কিনে আনতে হচ্ছে বাইরের যে বিসলারি ওয়াটার, সেই হচ্ছে জল। এছাড়াও আমরা দেখেছি যে এই যে বালিগঞ্জের যেই অংশের কথা আমরা বলছি সেই অংশে কিন্তু একাধিক পরিবার বাড়ি ছেড়ে দিচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যাদের অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই তারা কি করছেন? তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, এই প্রায় 2টো রাত তারা কিন্তু বাড়ির বাইরে রয়েছেন। তাদের বাড়িতে যেমন আমি একটা বিষয় এখানে একটু বোঝার চেষ্টা করব যে জল নেই, পাম্পের মাধ্যমে জল উঠছে না, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুরসভা কি বিকল্প কোনো ব্যবস্থা করেছে? জলের কোনো ব্যবস্থা করেছে এখানে? পুরসভার তরফে জল নামানোর কাজ চলছে এবং পাম্পিংয়ের মাধ্যমে সে জল নামানোর কাজ চলছে। অন্যদিকে সিএসসির তরফে যেটা এক কর্মী সেখানে গেছিলেন এবং তারপরে যে বিক্ষোভ তাকে ঘিরে সে ছবিও আমাদের আমরা তুলে ধরলাম। অন্যদিকে কর্পোরেশনের তরফে যেটা বলা হচ্ছে যে যেহেতু এই যে কলকাতার বিভিন্ন প্রান্তে এই যে ঘটনা ঘটছে, এই যে সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা, সেহেতু সব জায়গায় পাম্পিং পৌঁছানো সম্ভব হচ্ছে না। পুরকর্মীরা তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ম্যানহোল খুলে খুলে জল নিকাশির যে ব্যবস্থা তা স্বাভাবিক করার জন্য এবং খাবার জল পৌঁছে দেওয়ার জন্য। তবে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে অতনু, সিএসসির তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষোভ উগরে দিয়েছেন, তিনিও বলেছেন যে শুধুমাত্র ব্যবসা করতে গেলে তিনি এখানে এমন অবস্থা প্রীতি, এদিকে খাবার জল নেই আর এদিকে জলে পড়ে রয়েছেন, আক্ষরিক অর্থেই জলে পড়ে রয়েছেন। বাড়িটা অবস্থা দেখুন খুব খারাপ। আমরা না রান্না করতে পারছি, না জল নিতে পারছি, না কারেন্ট, কিচ্ছু নেই। ওই জন্য আমাদের ওই ফুটপাতে কিছু করে বাচ্চাদের নিয়ে পড়ে আছি। জল কিনে এখন নিয়ে এসেছি, থাকতে পারলাম না, ওই জন্য জল কিনে নিয়ে এসেছি, জল খেলাম আর ফুটপাতে বসে আছি। আবার আমাদের বাড়ির জিনিসগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আমরা নিজে বাড়িতে থাকতে পারিনি। আবার পরশু রাত 2টো থেকে আমরা জেগেই আছি, কিছু শুতে পারিনি, আমরা অনেক প্রবলেম হয়েছে। সিএসসির তরফে মিটার রিডিং করতে এসেছিল কিছুক্ষণ আগে, তোমরা প্রতিবাদ করলে, কি মনে হয় সুরাহা মিলবে সমস্যার? এখন তো মিলবে না, ওনারাও বলেছেন যে এখন হবে না। এবার দেখি আমাদের আজকেও থাকতে পারবে কি না জানি না। 1.5 দিন বিদ্যুৎহীন। বালিগঞ্জের মতো পাটুলিরও একটা অংশের একই অবস্থা। জলে আছেন কিন্তু জল নেই। তাহলে জল কোথায় পাবেন? কল থেকে জল আনতে হবে, হাঁটু জল পেরিয়ে কল থেকে আনতে হচ্ছে জল। কেমন আছেন এখানকার মানুষরা? কতজন মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত? প্রভাব পড়েছে কত দূর? কোনো ইলেকট্রিসিটি নেই, কি করে আছেন? সুদীপ্ত সরাসরি এখান থেকে আমার সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো তুমি একেবারে পরিস্থিতি ভীষণ জটিলতা বলা চলে, কারণ দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি পাটুলিতে। এবং যে বিষয়টা যেটা দেখা গেল যে পাটুলিতে এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে, অর্থাৎ জল যন্ত্রণায় রয়েছে পাটুলিবাসী। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার, পানীয় জল নেওয়ার জন্য জল পেরিয়েই আনতে হচ্ছে। যদিও পানীয় জল তা কিন্তু একেবারে নোংরা, তা ফুটিয়ে খেতে হবে এবং তা কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে না, এমনই বলছেন পাটুলিবাসী। অর্থাৎ জল যন্ত্রণার ছবিটা একেবারে আজকেও যখন দুর্যোগ কেটে যাচ্ছে তখনও কিন্তু একদম স্পষ্টভাবে ধরা পড়ছে পাটুলিতে, এমনটাই জানাচ্ছেন পাটুলিবাসী। এবং এই ছবি কিন্তু উঠে আসছে অটল। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। তারপর তো আপনাদের যে মোটরটা আছে, যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। কাল থেকে জল নেই, ইলেকট্রিসিটি নেই, খাওয়ার জল তো নেই, ইলেকট্রিসিটিও নেই, যাতা অবস্থা। জলের মধ্যে নামাও যাচ্ছে না, ইনফেকশন ভর্তি জলের মধ্যে। রান্না খাওয়ার খুবই অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। খুব খারাপ অবস্থা। কাল থেকে ইলেকট্রিক নেই, জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না ইলেকট্রিকের জন্য, মানে বিভৎস বাজে অবস্থা। এখন তো আমাদের মিটারগুলো উঁচু জায়গায় আছে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি পাওয়ারটা দিত তাও কিছুটা অন্তত কষ্ট লাঘব হতো, বাচ্চাগুলো অন্তত নিশ্চিন্তে ফ্যানের নিচে থাকতে পারতো।
তো এটা সিএসসির এই যে নেগলিজেন্সি, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। যে কাস্টমার হিসাবে আজকে আমাদের এখানে 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের প্রত্যেকটা মিটার থেকে সিএসসির আছে। কম ইনকাম ওরা করে না। এভরি ইউনিট সিএসসি দিনের পর দিন বাড়ি চলেছে। এত ইউনিট আমরা পে করছি, সেক্ষেত্রেও আমরা দিতে কার্পণ্য করছি না। কিন্তু আজকে সিএসসির অ্যাক্টিভিটি কি এটা? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে টনক নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। এই হচ্ছে পরিস্থিতি সিএসসির অবস্থা। ধরুন পাওনা বাকি রয়েছে, এবার যার কাছ থেকে পাওনা, হ্যাঁ তার কাছে পয়সা নেই, আপনি কি করবেন? আপনি তাকে কিছুটা সময় দেবেন, হয়তো আপনি পরিস্থিতি বুঝে তাকে হয়তো বলতে পারেন যে আমি আইনি ব্যবস্থা নেব। আপনি আবার ভাবতে পারছেন তাকে গিয়ে রীতিমতো চাপ দেওয়া হচ্ছে, পয়সা নেই তো কিডনি বেচে দাও, কিডনি বেচে দিয়ে পয়সা ফেরত দাও। এবং কোথায় কিডনি বেচবে সেসব ব্যবস্থাও নাকি করে ফেলা হয়ে গেছে, একদম ফুল সেটিং। সেখানে গিয়ে কিডনি বেচে সেই পয়সা পাওনাদারের হাতে তুলে দিতে হবে। অবাক হচ্ছেন? আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে হাওড়া থেকে সরাসরি রয়েছে দেবাশিস। জগৎবল্লভপুরের এই কিডনি বেচে পাওনা মেটানোর ব্যাপারটা কি? দেখো, এক মহিলা এসে, যে আমরা জানি যে স্মল স্কেল অর্থাৎ গ্রুপ ভাবে লোন নেওয়া যায়, মানুষকে একত্রিত করে সেখান থেকে লোন নিয়ে সে একটি ব্যবসা করেছিল। দুটি গ্রুপ থেকে মোটা অঙ্কের টাকা, প্রায় 9 লক্ষ টাকা তিনি ধার করে এবং সেখান থেকে সে একটা ব্যবসা শুরু করেছিল। কিন্তু সেই ব্যবসা করার সাথে সাথে সেই লোনের টাকা পর্যন্ত তাকে শোধ করতে হচ্ছিল। কিন্তু মুশকিলটা হয় কোথায়? যখন ব্যবসায় সমস্যা তৈরি হয়, ব্যবসায় ক্ষতি হয়, তখন থেকে সমস্যা শুরু হয়। বারবার করে পরিবারে একাধিক জিনিসপত্র বিক্রি করা, সোনার গহনা বিক্রি করে একাধিকভাবে টাকা অনেক সময় মেটানো হয়েছিল। কিন্তু সেই টাকা বারবার করে লোন সংস্থা যখন অন্যান্য মানুষের থেকে দাবি করছিল, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। এরপরে কি সমস্যা? তাতে একজন বলে তাকে কিডনি বেচতে হবে এবং কিডনি বেচে সেই টাকা শোধ করতে হবে। আরে কিডনিটা বেচবে কোথায়? সেই ব্যবস্থা পর্যন্ত করে ফেললেন এক ব্যক্তি। তাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কাগজ পর্যন্ত রেডি হয়ে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ যখন দেখলো যে এইটি টাকা পয়সার একটা লেনদেন চলছে, এই কিডনি বেচার একটা চক্র তৈরি করতে পারছে, তখন তারা কিন্তু সেই কিডনিটা নিল না। এরপরে কিভাবে টাকা উদ্ধার হবে? এই কিডনি যখন বিক্রি হলো না, তখন টাকা পয়সা উদ্ধার করতে এই মহিলার বাড়িতে চললো লুটপাট। যারা এই টাকা পেতেন তারা এসে ঘর ভেঙে কার্যত লুটপাট করে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে উনুন পর্যন্ত নিয়ে চলে গেল। এমনকি ফ্রিজ যা ছিল সেগুলিকে কাঁধে করে 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 গ্রামের মধ্যে দিয়ে তারা সেগুলিকে নিয়ে চলে গেল, কার্যত বাড়ি ঘর তছনছ করে। এরপর মহিলা জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। কিছু ফুটেজ রয়েছে, সেগুলি দেখে দীপিকা সাঁতরা, প্রশান্ত সাঁতরা, এই ব্যক্তিগুলো কয়েক লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে এবং সেই টাকাগুলো আমাদের জোর করে এসে গ্রুপ লোনের লোকেরা এসে হুমকি দিয়ে করে টাকাগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা দিতে পারছি না। আমাদের অবস্থা করুণ অবস্থা। শুধু তাই নয়, দীপিকা হাজরা এবং প্রশান্ত সাঁতরা এমনই করে গেছে, ওনারা কিছু কিছু মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়েছ, কিছু গয়নাগাটিও পর্যন্ত ধার নিয়ে চুরি করে এরম করে পালিয়ে গেছে। আমার দেনা হয়ে গেছিল, টাকা সুদে খাটিয়েছিল, আমি সেই সুদ দিচ্ছিলাম, দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে। আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেসার দিল যে তোকে কিডনি বিক্রি করে দিতে। আমি বলেছিলাম যে আমাকে সময় দাও, আমাকে 10 বছর সময় দাও। ওনাদের নাম আছে ফুলটু পরে, সমীর পরে, পিউ অধিকারী। আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। পুজোর মুখে হাতে টাকা দরকার, যদি কোনোভাবে টাকা না রোজগার করা যায় তাহলে অসৎ উপায় ডাকাতি। 5 জন ডাকাত মালদার হরিশ্চন্দ্রপুরের একটি ব্যাংকে ঢোকে ডাকাতি করতে, কিন্তু এমনই কোইন্সিডেন্স ভাবুন, সেই সময় ওই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা দেখতে পুলিশও ঢুকে যায় এবং তারপর ওই ডাকাত দল পাকড়াও হয়। আমার সঙ্গে সেবক রয়েছে মালদা থেকে। সেবক, সন্দেহ হলো কিভাবে পুলিশের? কেন এই 5 জনকে দেখে মনে হলো যে এরা ডাকাত? সেই মতো সাদা পোশাকের পুলিশ হরিশ্চন্দ্রপুরের থানার, তারা হরিশ্চন্দ্রপুরে রাস্তে রাস্তে ব্যাংকে যায়। সেখানে সাধারণত রুটিন চেক আপ যেমন হয়, নজরদারির জন্য পুলিশ কর্মী অফিসাররা তারা ঢোকেন
তারাও সাদা পোশাকে ছিলেন। এই সময় যারা গ্রাহক তাদের মধ্যে এই দুজনকে মানে পুলিশের চোখ স্বাভাবিকভাবেই এদের শরীরী ভাষা দেখে সন্দেহ হয়, কারণ এদের যে চোখের চাউনি কোথায় ব্যাংকের অভ্যন্তরে কি রয়েছে, কোথায় লকার বা কোথায় কি ধরনের সিকিউরিটি, এই ধরনের যে নজরদারি বা রেইডিং করছিল দুষ্কৃতীরা, পুলিশ এমনটাই করছে। সেই সময় বিষয়টি স্বাভাবিকভাবে পুলিশ কর্তাদের নজরে আসে। এরপরেই তারা তাদেরকে নজরদারি শুরু করেন। আর এরই মধ্যে ব্যাংকের বাইরে একটি মোটর বাইক উদ্ধার হয়, যে মোটর বাইকের যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেট চেক করে দেখা যায় নাম্বার প্লেট ভুয়ো। এরপরে সেই বাইকের মালিকানা কে, মালিককে এই খোঁজ খবর করতে গিয়ে দেখা যায় দুই যুবক যাদেরকে সন্দেহজনক ভাবে কাঁধে ব্যাগ নিয়ে ব্যাংকের ভিতরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল, তারা এই বাইক তাদের বলে দাবি করে। কিন্তু ততক্ষণে পুলিশ যে ভুয়ো নাম্বার প্লেটের বিষয়টি জেনে ফেলেছে এমনটা দুষ্কৃতীরা বুঝতে পারেনি, আর এরপরেই তারা হাতে নাতে ধরা পড়ে যায়। আর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে 7 জন ডাকাতের দল ছিল যারা রেকি করছিল সেই সময় ব্যাংকের। 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকি 3 জনের খোঁজ চলছে। ধন্যবাদ। গতকালকে নাকি এখানে ডাকাত দল এসেছিল, তো সেই সূত্রে আমি আজকে সকালে এখানেই জানতে পারলাম যে ডাকাত দলকে পুলিশরা ধরে নিল। তো এটা খুব ভালো কাজ হয়েছে যে না, খুব মানে হরিশ্চন্দ্রপুরে উন্নতি হচ্ছে। ঠিক আছে, আমি তো দেখলাম যাতে এটা সূত্রে তো অ্যাক্টিভই আছে, যখন তার আগেই যখন না হতে মানে কাজ করার আগেই যখন ধরে নিয়ে যায় তার মানে তো অ্যাক্টিভই আছে। 30 লক্ষের গয়না এবং নগদ 2.5 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছিল হাওড়ার একটি বাড়ি থেকে। আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই খবর, কিন্তু চুরি করলো কারা, কিভাবে করলো? ওই বাড়ির যে পরিচারিকা, সেই পরিচারিকাই চুরির মাস্টার মাইন্ড তদন্তকারীরা মনে করছেন। কেন? সরাসরি দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই চুরির ঘটনার পরে কিন্তু পুলিশ সেই এলাকা থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল। সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছিল সন্ধ্যা থেকেই এক মহিলা তার বাচ্চাকে নিয়ে সে এখানে ঘোরাঘুরি করছে, এবং সন্ধ্যার পর 8টা সাড়ে 8টা যখন তারা এই চোরেরা ঘরে ঢুকেছিল তখনও সে বাইরে দাঁড়িয়েছিল, এবং কিছু সময় যে ব্যবসায়ীর বাড়ি, যে ব্যবসার দোকান রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, সেই স্টোরের সামনে কন্টিনিউ দাঁড়িয়েছিল প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত। এই সন্দেহ হওয়াতেই সেই মহিলাকে শনাক্ত করিয়ে পরিবারের তরফ থেকে জানানো হয় যে মহিলাকে তারা চেনে কিনা। তাদের দাবি করেন মহিলা যে এই যে পূর্ণিমা সিং যাকে দেখা যাচ্ছে, সে এই পরিবারে একটা সময় কাজ করত। দীর্ঘদিন কাজ করার পর সে কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে যায়। অর্থাৎ এই যে কাজ ছেড়ে চলে যাওয়া, তখন থেকেই শুরু হয় প্ল্যানিং। অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে তিনি কাজ নিতেন, কাজ নেওয়ার পর সেখানে চাকরিটা ছাড়তেন, সেখানকার ঘরের যাবতীয় খুঁটিনাটি জেনে তারপর একটা গ্যাং তৈরি করতো। কিন্তু গ্যাংয়ে কারা? গ্যাংও কিন্তু বাইরের লোক নেই, সেখানে কিন্তু রয়েছে তার ভাইরা, 2 নিজের ভাই এবং একমাত্র ভাই। এই 3 জনকে নিয়ে, এবং আরো একজন সহকারী ছিল, সে কিন্তু ইতিমধ্যে পলাতক, তাকে ধরতে পারেনি পুলিশ। এই 3-4 জনকে নিয়েই পুরো এই চুরির ঘটনা ঘটাতো, যেটা ঘটিয়েছিল আন্দুলে। বলে তারপরেই পুলিশ সিসিটিভি ফুটেজ এবং এই পুরনো মহিলা তার মোবাইল ট্র্যাক করে কিন্তু পুরো ঘটনার পর্দা ফাঁস করে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে, পূর্ণিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরো কতগুলি ঘটনা ঘটিয়েছে সেটা নিয়েই কিন্তু চলছে তদন্ত। অতনু, ধন্যবাদ। পূর্ণিমা সিং আছেন, বাড়িতে কাজ করতেন, তো ইনি मतलब জানা ছিল কি কিভাবে मतलब মালিক किस तरह से रहते हैं, क्या मतलब कहाँ पे জিনিসপত্র রাখা होता है, তো একটু জানা শোনা লোক ছিল, চেনা লোক ছিল। তো ওখান থেকে ইনপুট पे যখন এরা সুযোগ পেল, 18 তারিখ तकरीबन রাত্রি 8 से 10 बजे के बीच में এই ঘটনা ঘটিত করা হয়েছে। এলাকার যে সিসিটিভি আছে সেটা আমরা পারসু করলাম কি আছে, ও পেরিউজ করার পরে তারপরে আমরা সোর্স লাগিয়েছি, তারপরে আমরা এনাকে হিট করে এনাকে আমরা ধরেছি। এনাকে আমরা 21 তারিখে অ্যারেস্ট করেছি, তারপরে নেক্সট ডে কোর্টে প্রডিউস করা হয়েছিল।